হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস সেশন। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস 10 এর যে অঙ্ক বই আছে তার 6th চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম। এর আগে আমরা অলরেডি 6টা সেশন করে ফেলেছি, যেখানে আমরা প্রথম থেকে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে এবং তার যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার যে বিভিন্ন রকম ফর্মুলা গুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আগের সেশনে আমরা তোমাদের কষে দেখি 6.1 এর 1 থেকে 10 নম্বর অঙ্ক অব্দি সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এই সেশনে আমরা পরের অঙ্কগুলো অর্থাৎ 11 নম্বর অঙ্ক থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক তাহলে। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে না, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। দেখো এর আগের সেশনে আমি বলেছিলাম 10 নম্বর অঙ্কটা করার সময় যে এই অঙ্কটা 10 নম্বর অঙ্কটা আর 11 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক, তোমাদেরকে বলেছিলাম তোমরা এটা নিজেরাই করার জন্য। তো তোমরা যে আশা করছি যে তোমরা নিজেরা করতে পেরেছো অঙ্কটা। যদি করতে পেরে থাকো তাহলে আমি যেভাবে করছি সেটা উত্তরটা মিলিয়ে না তোমরা ঠিক হয়েছে কিনা, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অঙ্কতে কোনো অসুবিধা, এই অঙ্কটাতে কোনো অসুবিধা আছে কি নেই। তাহলে দেখো কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। অর্থাৎ আমাকে প্রিন্সিপাল বা মূলধন বলে দিয়েছে 10,000 টাকা, সুদের হার বলে দিয়েছে 5% এবং সময় বলে দিয়েছে 3 বছর। এর দুটো বের করতে হবে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর একটা হচ্ছে সরল সুদ, দিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। দেখো আমি অঙ্কটা লিখেছি যে মূলধন P equals to 10,000 টাকা, সময় N equals to 3 বছর, সুদের হার R equals to 5%। তা আমরা জানি যে A equals to হচ্ছে P into 1 plus R by 100 to the power N। এখানে কোনটা কি আর ডিটেলস আমি বলবো না, কারণ অলরেডি আমরা বহুতবার নিয়ে এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। তাহলে অতএব বা আমি A equals to কি বলতে পারি, A মানে হচ্ছে 10,000, তাই তো। তাহলে 10,000 into 1 plus R মানে হচ্ছে 5/100 to the power N মানে হচ্ছে 3, বা এখান থেকে আমি লিখলাম 10,000 ইন্টু এটা গুণ করলে কত হয় 1/20। তাহলে এটা হলো 21-এর 20, 1 + 1-এর 20 মানে হচ্ছে 21-এর 20। এটা আমরা অনেকবার পেয়েছি, এটা এরকম অঙ্ক। তাহলে 21-এর 20 যেহেতু এখানে কিউ আছে সেজন্য 3 বার লিখলাম। তাহলে এবার কাটাকাটি করো, এই দুটো শূন্য, এই 3টে শূন্য, আর এখান থেকে 3টে শূন্য কেটে গেল, এখানে কি পড়ে থাকলো 5 × 10। তাহলে উপরে কি দাঁড়ালো দেখো কাটাকাটি করার পরে, না আমি একটা লাইন লিখছি 5 × 21 × 21 × 21 ডিভাইড বাই নিচে 2 দুগুণী, এই 2 দুগুণী 4 আছে, বা A ইকুয়ালস টু এখানে দাঁড়াবে, দেখো তোমরা নিশ্চয়ই এই গুণটা করতে পারবে। 21 × 21 441, তাকে 105 দিয়ে গুণ করতে হবে, কারণ 105 এই 5 × 21, বা তুমি 21 কিউব × 5 করেও করতে পারো। তাহলে যদি তোমরা গুণটা ঠিক মতো করতে পারো তাহলে তোমার উত্তরে দাঁড়াবে 11,576.25। ঠিক আছে, অর্থাৎ আমি কি পেলাম 3 বছরে এটার সুদে আসলে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদটা কত পাবো, চক্রবৃদ্ধি সুদ কত হবে আমার, না 11,576.25 মাইনাস 10,000 টাকা আমার মূলধন ছিল, তাই তো। তাহলে এইটা হয়ে গেল আমার কি সুদ আসল মাইনাস আসল, মানে কি পাবো সুদ। তাহলে 1100, এটা বিয়োগ করলে কত আছে 11,576 থেকে 1576.25, তাই তো। বিয়োগটা নিশ্চয়ই করতে পারবে, 1576.25 এত টাকা, 1576.25 টাকা। তাহলে এটা কি পেলাম আমি চক্রবৃদ্ধি সুদ। এইবার আমাকে কি বের করতে হবে, সরল সুদ। তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তরটা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি একবার লিখে নেব যে 10,000 টাকার 3 বছরে 5% সুদের হারে সরল সুদ আমার কত হবে, না সরল সুদের সূত্র আমরা আগেই জানি, সরল সুদের চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তাহলে তার মানে হচ্ছে PRT/100। তাহলে P মানে কত, এখানে 10,000 টাকা, P মানে কি প্রিন্সিপাল বা মূলধন, R মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সেটা কত 5, T মানে টাইম বা সময়, সেটা কত 3 বছর, ডিভাইড বাই 100 এত টাকা। এবার এটা কাটাকাটি করতে পারবে নিশ্চয়ই, দেখো এই দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে কত আছে 3 × 15, দুটো শূন্য 1500 টাকা। দেখো সিম্পল ইন্টারেস্টের যে ক্যালকুলেশন গুলো সেগুলো কিন্তু খুবই সহজ, মুখে মুখে করা যায়। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদে যেগুলো সেগুলো একটু
জটিল হয়। সুতরাং এই ক্যালকুলেশনে গুণ ভাগগুলো করার সময় খুব সাবধানভাবে করবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারলাম, চক্রবৃদ্ধি সুদ কত আর সরল সুদ কত। তাহলে দেখো এখানে 1576 টাকা দশমিক 25 পয়সা আর এখানে 1500 টাকা। তাহলে অতএব সুদের অন্তর, বা তোমরা ডিটেলসে লিখতে চাইলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এটাও লিখতে পারো। তাহলে সুদের অন্তর আমার দাঁড়াচ্ছে 1576.25 মাইনাস 1500 টাকা, তাই তো? তাহলে কত হচ্ছে 76.25 টাকা। এটা হচ্ছে আমার কি না চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে পরের অঙ্কটা দেখা যাক। 12টা কি বলছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখ। অর্থাৎ এখানে টাকাটা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে, মূলধনটা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে সেটা আমি কি করে বের করবো? একই পদ্ধতি, শুধু আমি ধরে নেবো মূলধন, ধরি আমার মূলধন পি বা এক্স, এইভাবে করতে হবে। ঠিক আছে, ঠিক একই ধরনের অঙ্ক আমরা যখন প্রয়োগের অঙ্কগুলো করছিলাম সেখানেও ছিল, তো সেখানে আমরা অলরেডি করে ফেলি। তো সেই প্রয়োগ যদি তোমরা দেখে থাকো তাহলে এই অঙ্কটা নিজেরাই করতে পারবে। তাছাড়াও আমি করে দিচ্ছি অঙ্কটা। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে আগে তোমরা অঙ্কটা করো, তারপরে আমার অঙ্কটার সঙ্গে তোমরা মিলিয়ে নাও, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে। সবকিছু তো গুলি খাই দেওয়া যাবে না, সুতরাং তোমাকে নিজে শিখতে গেলে আগে নিজে চেষ্টা করতে হবে। দেখো আমি লিখলাম, ধরি পি টাকার 9% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 129.60 টাকা। বুঝা গেল? তাহলে এইবার এইটার আমরা জানি a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা কি সুদ আসল a ইকুয়ালস টু এটা, তাই তো? তাহলে বা আমি চক্রবৃদ্ধি সুদটা কত হবে সেক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদ এটা ইকুয়ালস টু a মাইনাস p, তাই তো? বা এখান থেকে a ইকুয়ালস টু বের করে দিতে পারি p মানে কি p ইন্টু 1 প্লাস r মানে হচ্ছে 9/100 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2, তাই তো? এটা হয়ে গেল আমার কি এর ভ্যালু। তাহলে এখান থেকে চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু a মাইনাস p, তাহলে a ইকুয়ালস টু আমি লিখতে পারি p ইন্টু 1 প্লাস 9 বা এটাকে আমি p ইন্টু 109/100 তার স্কোয়ার করে দিতে পারি। তাহলে আমি এখানে তাই লিখবো, এর বদলে লিখবো p ইন্টু 109/100 তার স্কোয়ার মাইনাস p, তাই তো? তাহলে এটা আমি কি করে ইয়েটা করছি দেখো, এর আগে আমরা প্রয়োগের অঙ্ক তো একই রকম করেছিলাম। এখান থেকে p কমন দিয়ে দেবো, এখান থেকে p কমন দিলে এখানে কি পড়ে থাকলো 109/100 তার স্কোয়ার পড়ে থাকলো, মাইনাস এখান থেকে p কমন দিলে 1 পড়ে থাকলো, তাই তো? তাহলে এখান থেকে p ইন্টু এটা কি দাঁড়াচ্ছে 109/100 প্লাস এটাকে 1টাকে আমি 1 স্কোয়ার করে দিতে পারি, তাই তো? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা প্লাস 1 ইন্টু 109/100 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার এটা কেন করলাম, এটা কাটাকাটি করতে সুবিধা হবে বা ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে 109/100 প্লাস 1 মানে কি, এখানে লসাগু হচ্ছে 100, উপরে হয়ে গেল 109 প্লাস এটা 100, তাহলে 109 প্লাস 100 মানে হচ্ছে 209/100 ইন্টু, আমি এখানেও ইন্টু লিখতে পারি, ইন্টু এখানে 109 মাইনাস 100 মানে হচ্ছে 9/100। ঠিক আছে, এটা পেলাম আমি কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে একই রকম সরল সুদটা কত পাবো, সরল সুদ আমি জানি p/100, তাই তো? সরল সুদ মানে হচ্ছে p ইন্টু r মানে কত 9 ইন্টু t মানে হচ্ছে 2/100, মানে কি দাঁড়াচ্ছে আমার 18p/100। এবার আমাকে কি বলে দিচ্ছে না, চক্রবৃদ্ধি সুদ আর আমার সরল সুদের মধ্যে পার্থক্য বলে দিচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্নানুসারে, হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা বুঝে নিও। প্রশ্নানুসারে এইটা মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তাহলে
209 ইন্টু 9 বাই 100 ইন্টু 100 এত পি মাইনাস 18 পি বাই 100, এটা ইকুয়ালস টু বলে দিচ্ছে 129.60, তাই তো? বা উপর থেকে কি কমন যাচ্ছে দেখো, উপর থেকে এখান থেকে আমি 9 কমন দিতে পারি এই দুই দিক থেকে, তাহলে 9p বাই নিচে 100 কমন দিলাম, নিচে দুটোরই 100 আছে, তাহলে এখান থেকে যদি আমি 9p কমন দিয়ে দিই তাহলে এখানে কি পড়ে থাকলো 209 বাই 100 মাইনাস এখান থেকে 9p কমন দিয়েছি তাহলে 2 পড়ে থাকলো, শুধু 2 পড়ে থাকলো, এটা ইকুয়ালস টু 129.60। নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পারলে, না বুঝতে পারলে পজ করে নিয়ে আরেকবার দেখে নাও। বা 9p বাই 100 ইন্টু এটা দেখো 209 মাইনাস 200 মানে 9 বাই 100 হয়ে যাবে এটা, তাই তো? এটা ইকুয়ালস টু 129.60। কেন হলো এটা বুঝতে পারলে, 100 লসাগু হয়ে 209 উপরে থাকলো, নিচে 2 ইন্টু 100 মানে হচ্ছে 209 মাইনাস 200 মানে হচ্ছে 9 বাই 100। বা আমি শুধু পি রাখলাম, এবার শুধু পি ইকুয়ালস টু কি দেওয়া আছে দেখো 129.60 আছে ডান দিকে, এর নিচে দুটো 100 এদিকে চলে এলো, 100 ইন্টু 100 ডিভাইডেড বাই এটা এগুলো 9 ইন্টু 9, ঠিক আছে? তাহলে এইটা ক্যালকুলেশন করলে পি এর ভ্যালু কত দাঁড়াবে দেখো। এই ক্যালকুলেশনটা আরেকটা আমি প্রয়োগ করার সময় বলেছিলাম যে এই দুটো শূন্য দশমিক মানে শূন্য আছে, তাহলে এই 100টা কেটে দিয়ে আমি শূন্যটা তুলে দেবো, এবার দেখো এই দুটো সংখ্যাকে এই সংখ্যাটাকে এই 9 দিয়ে ইয়ে করা যাবে। আচ্ছা, কোনো সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এত বড় সংখ্যাকে তুমি কি করে বুঝবে, এটা আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। দেখো এখানে সংখ্যাগুলো কত আছে, সংখ্যাগুলো আছে 1 2 9 6 0, তাই তো? এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করো তুমি, যোগ করলে কত পাচ্ছি, 2 এর আগে 3, 9 এর 3 12, 12 আর 6 18, 18 প্লাস 0 মানে যে 18, 18 সংখ্যাটা আমি টোটাল এই যোগ করে পেলাম, তাই তো? এই সংখ্যাগুলোকে যোগ করে, তাহলে এই সংখ্যাগুলো 18 যোগ করে পেয়েছি মানে হচ্ছে 18 কে যদি আমি 18 কে 9 দিয়ে ভাগ করতে পারি, নিশ্চয়ই পারি, 9 দুগুণে 18 হয়, তাহলে এই সংখ্যাটাও আমার 9 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আর একবার বলছি, যতগুলি সংখ্যা থাকুক না কেন তুমি সংখ্যাগুলোকে যোগ করবে, সেই সংখ্যাগুলো যোগ করে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এই সংখ্যাগুলো যোগ করে হচ্ছে 18, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। তোমরা ভাগটা নিজেরাই কাটাকাটিটা করবে, উত্তর হবে দেখবে 16,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি পেলাম পি ইকুয়ালস টু 16,000 টাকা। অতএব নির্ণেয় মূলধন 16,000 টাকা। ঠিক আছে, আমি এই যে নতুন একটা জিনিস শিখলে তোমরা, এই যে ভাগ মানে 9 দিয়ে কাটাকাটি, সেই জিনিসটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে এই অঙ্কটা আমরা করতে পারলাম। পরের অঙ্কটা দেখা যাক। 13টা বলছে যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তত 930 টাকা হয়, একই রকম 12 আর 13 হুবহু অঙ্ক। ঠিক আছে, এটা 2 বছরে ছিল, এটা 3 বছরে। তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। একদম হুবহু একই রকমের অঙ্ক, নিশ্চয়ই এটা নিজেরা করতে পারবে। তো চলো করা যাক। দেখো আমি লিখলাম, ধরি পি টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর হবে 930 টাকা, তাই তো? এটা আমি আগের অঙ্কটা লিখেছিলাম একই রকম। তাহলে চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি লিখতে পারো তোমরা। সমূল চক্রবৃদ্ধি a ইকুয়ালস টু আমরা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। আগের অঙ্কটা জায়গায় করলাম একই রকম হুবহু। তাহলে p ইন্টু 1 প্লাস r মানে 10 বাই 100 টু দি পাওয়ার কিউব, বা p ইন্টু কত হবে, এটা 1 বাই 100 মানে হচ্ছে 11 বাই 10 ইন্টু 11 বাই 10 ইন্টু 11 বাই 10, এটা সহজ হবে। তারপর 11 কিউব আমরা জানি কত হয়। এইবার এটা বেরোলো আমার কি, আমার চক্রবৃদ্ধি সুদ আসল। বা এটাকে আমি গুণ করে নিই, 1331 হয়ে যাবে, এটা 11 কিউব মানে 1331 পি বাই নিচে হয়ে গেল 1000, এটা হয়ে গেল কি আমার সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি
সুদ বের করবো আমি। চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কি এ মাইনাস পি, তাই তো? তাহলে আবার এ মানে কি আমি পেলাম, এ মানে পেয়েছি এটা 1331p, এটা এক কিন্তু, ঠিক আছে? 1331p বাই 1000 মাইনাস পি। তাহলে এইটাকে আমি যদি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে 1000, তাই তো? উপরে থাকলো 1331p মাইনাস এটা হয়ে গেল 1000p, বা এটাকে আমি 331p বাই 1000, এটা এইটুকু না করে তোমরা ডাইরেক্ট এটাও লিখে দিতে পারতে যদি তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো তো, ঠিক আছে? তাহলে 331p বাই 1000 হলো, এটা কি দাঁড়ালো চক্রবৃদ্ধি সুদ। তাহলে একই রকম আমি সরল সূত্রটা বের করে নেবো। সরল সুদের ক্ষেত্রে একই পি টাকার 10% হারে 3 বছরের সরল সুদ কত দাঁড়াবে? সরল সুদ আমরা জানি পি আর টি বাই 100, তাহলে পি ইন্টু আর মানে হচ্ছে 10, টি মানে হচ্ছে 3 বাই 100। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো, এই 0 0 কেটে গেল, 3p বাই 10। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি বলে দিচ্ছে যে প্রশ্ন অনুসারে বলে দিচ্ছে যে এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত, 930 টাকা। তাহলে আমি বলতে পারি যে অতএব 331p বাই 1000 মাইনাস 3p বাই 10, এটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার 930। তাহলে এবার এটাকে বিয়োগ করো, বা নিচে লসাগু কত যাবে 1000, উপরে যেরকম আছে 331p থাকলো, মাইনাস এটা গেল 100, 100 ইন্টু 3 মানে হচ্ছে 300p। তাহলে 300p এটা ইকুয়ালস টু 930, বা আমি একবার এখানে p ইকুয়ালস টু লিখে দেবো 930 ইন্টু এদিকে 1000 চলে গেল, ডিভাইড বাই নিচে 331 মাইনাস 300 মানে হচ্ছে 331 মাইনাস 300 মানে হচ্ছে 31। দেখো এটাকে কাটাকাটি করলে 3 দিয়ে কাটে, 3 31 93, তাহলে এটা গেল 30। তাহলে আমার পিটা কত দাঁড়ালো 30 ইন্টু এখানে 1000 মানে 30,000, অর্থাৎ নির্ণয় মূলধন, অতএব মূলধন আমার দাঁড়ালো 30,000 টাকা। বা তুমি উত্তরটা এইভাবে লিখতে পারো যে অতএব 30,000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে 930 টাকা, এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে? একদম হুবহু 12 নম্বর অঙ্কটার মতোই। তাহলে চলো পরের অঙ্কটা করা যাক। 14টা কি বলেছে না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লেখো। আমরা প্রয়োগের অঙ্ক যেগুলো যখন করছিলাম সেই সময় আমরা এই নিয়মগুলো দেখেছিলাম যে কি করে আমাদের বের করতে হয় যদি আলাদা আলাদা সুদ থাকে, ঠিক আছে? দেখো আমি লিখছি, আমরা জানি সুদ আসল বা তোমরা লিখতে পারো সমূল চক্রবৃদ্ধি a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r1 বাই 100 ইন্টু 1 প্লাস r2 বাই 100। এটা কি করে এলো সেটা আমরা ডিটেলসে প্রয়োগের অঙ্কগুলো করার সময় বা ফর্মুলা আলোচনা করার সময় আলোচনা করেছি, সুতরাং এটা নিয়ে আমি এখন আর সময় নষ্ট করব না। তোমরা খালি ব্র্যাকেটে লিখে দেবে যেখানে a বলতে কি বোঝায়, p বলতে কি বোঝায়, r1 বলতে কি বোঝায়, r2 বলতে কি বোঝায়, এটা তোমরা লিখে নেবে। আমি মুখে বলে দিচ্ছি r1 মানে হচ্ছে প্রথম বছরের সুদের হার, r2 মানে হচ্ছে দ্বিতীয় বছরের সুদের হার, বাকিগুলো সব একই আছে। তাহলে এই অঙ্ক সেম অঙ্ক আমরা আগেই করেছি, সুতরাং আমি আর এটাকে বড় করব না। তাহলে আমি পি মানে কত বলে দিয়েছে, বইটা তোমরা ফলো করো। এখানে আমি লিখে দিচ্ছি পি ইকুয়ালস টু 6,000 টাকা, ঠিক আছে? r1 বলে দিয়েছে কত 7%, ঠিক আছে? আর r2 এটা বলে দিয়েছে কত 8%, ঠিক আছে? এটা আমাকে বলে দিচ্ছে। তাহলে এখানে আমি পি না লিখে 6,000 লিখে দিতে পারি, 6,000 ইন্টু 1 প্লাস r1 মানে কত 7 বাই 100 ইন্টু 1 প্লাস r2 মানে কত 8 বাই 100। তার মানে আমি কি লিখলাম 6,000 ইন্টু 107 বাই 100 ইন্টু 108 বাই 100। এটা আমি কি পাচ্ছি, সুদ আসল এ পাচ্ছি। আমাকে জিজ্ঞেস কি করেছে যে চক্রবৃদ্ধি সুদটা কত, তাহলে আমি সুদ আসল থেকে সুদ বের করতে পারবো। তাহলে দেখো এখানে দুটো শূন্য কেটে গেল, আর এখানে আছে একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে আছে 6, নিচে আছে 10। তাহলে আমরা কি করব, এটাকে গুণ করব, 107 ইন্টু 108 ইন্টু 6, এটাকে গুণ করে আসবে
6 9 3 3 6 গুণটাকে তোমরা নিজেদের করতেই হবে, কিছু করার নাই। ঠিক আছে, 6 9 3 3 6/10, বা আমি বলতে পারি 6 9 3 3.60। অতএব সুদ আমার কত দাঁড়াবে? সুদ হবে 6 9 3 3.60 মাইনাস সুদ, মূলধন ছিল 6000 টাকা, তাহলে এত টাকা, তাই তো? বা এটাকে বিয়োগ করলে কত আছে? 6933 থেকে 6000 টাকা বিয়োগ দিলে 933.60 টাকা, তাই তো? 933.60 টাকা। এটা কি দাঁড়ালো? আমার চক্রবৃদ্ধি সুদ। এটা আমাকে জানতে চেয়েছে। 15 নম্বর অঙ্কটা একই, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একই রকম হুবহু অঙ্ক। এক্ষেত্রে আমি কি লিখবো? আমরা জানি সমূল চক্রবৃদ্ধি লিখলাম, বা চক্রবৃদ্ধি সুদ আসলে লিখতে হতো সমূল চক্রবৃদ্ধি a equals to p into 1 plus r1 by 100 into 1 plus r2 by 100, যেখানে a মানে কি, p মানে কি, r1 মানে কি, r2 মানে কি, এগুলো সমস্ত তোমাকে লিখতে হবে। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখানে কি কি বলে দিয়েছে? p বলে দিয়েছে 5000 টাকা, তাই তো? দেখো, মূলধন বলে দিয়েছে 5000 টাকা, সময় বলে দিয়েছে 2 বছর, আর কি বলেছে এখানে সময়টা আমার কাজে লাগবে না, ঠিক আছে? তার কারণ কি, আমার সুদের হারটা আলাদা আলাদা। r1 মানে 5% আর r2 মানে হচ্ছে 6%। তাহলে r1 ইকুয়ালস টু হচ্ছে 5% আর r2 মানে হচ্ছে 6%। এটা আমাকে বলে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে p এর বদলে লিখবো 5000 ইন্টু 1 প্লাস r1 মানে কত? r1 মানে হচ্ছে 5, তাহলে 5/100 ইন্টু 1 প্লাস r2 মানে কত? 6/100, তাহলে 5000 ইন্টু 100 5/100 ইন্টু 100 6/100। দেখো, এই দুটো শূন্য কেটে গেল, এখানে 50 আছে, এখানে 100 আছে, 2 হলো, তাহলে এটা 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 53, তাহলে 105 ইন্টু 53 তোমাকে গুণ করতে হবে। এটা গুণ করে তুমি পাবে 5565। অতএব আমি কি বলতে পারি যে আমি কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 5565 এত টাকা। তাহলে অতএব সুদ বা চক্রবৃদ্ধি সুদ লেটাও লিখতে পারো, সেটা হবে 5565 মাইনাস 5000 টাকা ছিল আমার কি মূলধন, তাই তো? তাহলে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? 65 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হবে আমার 65 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে 14 আর 15 দুটো সেম অঙ্ক। তাহলে এই সেশনে আমরা 11 থেকে 15 নম্বর অঙ্ক সবগুলো পরপর ধরে ধরে আমরা সমাধান করতে সক্ষম হলাম। আশা করি তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে এই ভিডিওতে আমরা 15 নম্বর অঙ্ক অবধি শেষ করলাম। পরের সেশনে আমরা বাকি অঙ্কগুলো করব। যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল আছে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10, এটাকে সাবস্ক্রাইব করো, এবং অন্যান্য চ্যাপ্টারের উপরে যে অঙ্কগুলো সমাধান করা আছে বা ইংরেজি যে সমস্ত চ্যাপ্টার ধরে আমরা আলোচনা করেছি, সেগুলো দেখো তোমরা তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারো। এছাড়াও এখানে তোমরা তোমাদের বিভিন্ন কেরিয়ার অপরচুনিটির সম্পর্কে তোমরা বিস্তারিত তথ্য পাবে, এবং তোমাদের স্পোকেন ইংলিশেরও তোমরা এখানে কোর্স করতে পারবে। এই সমস্ত কিছু তোমাদের একদমই বিনামূল্যে তোমরা করতে পারবে, কোনো পয়সা তোমাদেরকে এর জন্য ব্যয় করতে হবে না। ঠিক আছে, তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।